প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা গ্রহণ করবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি এসএসসি 2024 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা সিভি, 4টা অ্যাপ্লিকেশন, 4টা প্যারাগ্রাফ এবং 4টা কম্পোজিশন। তার মধ্যে সবচেয়ে বড় কৌশল হলো একটা সিভি দিয়ে কিভাবে তুমি সবগুলো সিভি তৈরি করবে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে তুমি সবগুলো অ্যাপ্লিকেশন তৈরি করবে। এই কৌশলটা আমরা আজকে শিখে নেব। আর প্যারাগ্রাফগুলো অত্যন্ত সহজ এবং কম্পোজিশনগুলো অত্যন্ত সহজ ভাষায় উপস্থাপন করা হবে, বাংলা অর্থসহ, যাতে তোমরা অত্যন্ত সাবলীলভাবে এটা শিখে নিতে পারো। অভিনন্দন। খাতা কলমটা নাও, ভিডিওটা পজ করে বসে পড়ো। আর শেষে চমক থাকছে, আমরা স্ক্রিনশট দেওয়ার জন্য যথেষ্ট সময় দেব তোমাদেরকে, এবং আমরা পিডিএফ লিঙ্কটা এখানে ভিডিও নিচের ডেসক্রিপশনে থাকবে। তুমি পিডিএফ লিঙ্কে ক্লিক করবে এবং খুব সহজে ডাউনলোড করে তোমার মোবাইলে পড়াশোনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এবং আমি এখন চেষ্টা করব তোমাদেরকে একটা সিভি দিয়ে কিভাবে তুমি সবগুলো সিভি তৈরি করবে তা দেখাতে। ডিসপ্লের দিকে মনোযোগ দেবে। সিভি রাইটিং, আমরা এটা মূলত এসএসসি 2024কে মাথায়, দুঃখিত তোমরা তো 2025, তো এসএসসি 2025কে মাথায় রেখে আমরা এই কোর্সটা ডিজাইন করেছি। তো একটু খেয়াল করবে সবাই। সিভি রাইটিং, প্রিয় শিক্ষার্থীরা, কথা না বলে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এই ভিডিওটি মূলত এসএসসি 2025কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যেখানে একটা সিভি থেকে কিভাবে তুমি অনেকগুলো সিভি তৈরি করবে সেই প্র্যাকটিস, সেই অনুশীলন আমরা করব। তো সিভি রাইটিংয়ের প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই সিভিটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। তো ইংলিশ টিচার হওয়ার জন্য কীরকম সিভি তৈরি করতে হবে সেটা আমরা এখন শিখব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা তারিখ দেওয়া আছে। আমরা ধরে নিলাম তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা 14 এপ্রিল, এরকম হতে পারে আশেপাশে। তারিখটা বসাবা। তারপর হচ্ছে দ্য হেডমাস্টার, আদর্শ হাই স্কুল, মিরপুর 10, ঢাকা 1216। এবার একটু গ্যাপ দিয়ে তোমরা লিখবে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার। তো এই গ্যাপটাতে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন এসে থাকে তুমি সেটাই দিবে। এরপর এখানে দেওয়া আছে উইথ দ্য রেফারেন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি ইত্তেফাক ডেটেড অন এপ্রিল 8, 2025। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ 14 তারিখ, আর এখানে দেখতে 8 তারিখ, অর্থাৎ এখান থেকে এক সপ্তাহ আগে তুমি সিভিটা লিখবা, এখানকার ডেটটা দিবা। 2025, I would like to apply for the post of an English teacher, এখন তুমি এটা লিখে দিবা। এরপর লিখবা I therefore hope that you would be kind enough to give me an opportunity through an interview। এই যে এখানে দেখতে পাচ্ছ থ্রু অ্যান ইন্টারভিউ। ওকে, তাহলে এইটুকুই তোমার মনে রাখতে হবে যে এটার নাম হচ্ছে কাভার লেটার, yours faithfully শাফিন। তো আমরা এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এইটুকুকে আমরা প্রথম পেজে দেব, আর পরে সিভিটা এক পেজে দিব। মনে রাখতে হবে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে লেখা থাকে ইওর সিভি শুড নট এক্সিড 1 পেজ। তোমার সিভিটা 1 পেজের বেশি সিভি যেন না হয়। তো সুতরাং তুমি চেষ্টা করবে 1 পেজের মধ্যে সিভিটা দেওয়ার জন্য। এবার উপরে লিখবা কারিকুলাম ভিটা, অন্য আরেকটা পেজের খাতার। তাহলে এইখানে আমরা নেম লিখলাম, ফাদার্স নেম, মাদার্স নেম, তুমি তোমারটা লিখবা। প্রেজেন্ট অ্যাড্রেস শর্টকাট লিখবা 676 মিরপুর, ঢাকা 1207, এরকম। পার্মানেন্ট অ্যাড্রেস বশিকপুর, লক্ষ্মীপুর, সংক্ষেপে লিখবা। ডেট অফ বার্থ 1999 পরে যেন না হয়, কারণ 1999 পরে জন্মগ্রহণকারী হয়ে তুমি প্রায় ইংলিশ টিচার হওয়া অসম্ভব। তো 1999 বা 2000 সাল দিবা, এর পরে দিবা না। এবার
এক্সামিনেশন নেম বোর্ড আর ইউনিভার্সিটি এরকম একটা ঘর করবা পুরো পেজ ব্যাপী। এসএসসি ঢাকা বোর্ড 2016 আর এখানে গ্রেড পয়েন্টটা দিয়ে দিবা জিপিএ 5, এটা আমরা সবাই দিতে পছন্দ করি। আচ্ছা, এইচএসসি ঢাকা বোর্ড দিলাম 2018, মনে রাখতে হবে এসএসসি থেকে এইচএসসি 2 বছরের ব্যবধান থাকবে। এবার বিএ অনার্স ইন ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি, আর এটা 2022। মনে রাখতে হবে যে অনার্স করার জন্য মানুষের 4 বছর সময় প্রয়োজন, এই জন্য 18 থেকে 22। আর এখানে সিজিপিএ হবে, উপরেগুলো হচ্ছে জিপিএ, আর অনার্সের ক্ষেত্রে দিতে হবে সিজিপিএ। যেহেতু এটা পরের মধ্যে 2.3 পয়েন্টের উপর বেশি দিবা না, 3.25 এরকমই দিবা। এমএ ইন ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি 2023, 1 বছর লাগে এমএ পাস করার জন্য। আর এখানেও সিজিপি হবে, সিজিপি মনে রাখবা 3.25, 3.30 উপর, মানে 50 উপর দিবা না কোনোভাবেই। তারপর 8 নম্বরে রিলিজিয়ান লিখে দিবা, ম্যারিসুয়াল স্ট্যাটাস আনম্যারিড লিখবা, সিঙ্গেল টিঙ্গেল লিখবা না। আর জেন্ডার, তো জেন্ডারে এসে লিখে দিবা হচ্ছে মেল, মেল লিখে দিবা। আর রেফারেন্স, তো রেফারেন্সে তুমি তোমার স্কুলের প্রধান শিক্ষকের নাম দাও, নুরে আলম আমাদের স্কুলের, আমি সেই জন্য এটা দিলাম, হেড টিচার এইচএস মানে আদর্শ হাই স্কুল। আচ্ছা, এরপর সিগনেচার অ্যান্ড ডেট। তাহলে এই যে সিভিটা তুমি দেখতে পাচ্ছ, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে তুমি লিখতে পারো সুন্দর করে। 1 পেজে দেখা যাচ্ছে, তুমি একটা স্ক্রিনশট দিয়ে দাও। ওকে, আচ্ছা, এই সিভি রাইটিংটা আশা করি একটা স্ক্রিনশট নিছো। আমি আবার ডিসপ্লেটা একটু বড় করে দিই যাতে আমার পরেগুলো দেখাতে সুবিধা হয়। এবার আমরা যে সিভি রাইটিংটা শিখতে যাচ্ছি এসএসসি 2025-এর জন্য, এটা হচ্ছে ফর দ্য পোস্ট অফ এ জুনিয়র অফিসার। তো জুনিয়র অফিসার সাধারণত ব্যাংকে হয় অথবা কোনো কোম্পানিতে হয়। তো উপরে যথারীতি আমরা তারিখ দিলাম, তারিখ দেওয়ার পরে আমরা দ্য ম্যানেজারের কাছে লিখছি। আগের সিভিটা আমরা ইংলিশ টিচার হওয়ার জন্য লিখছিলাম হেডমাস্টারের কাছে, এটা লিখবো হচ্ছে দ্য ম্যানেজার। ধরো পূবালী ব্যাংক, ওখানে উল্লেখ থাকবে কোন কোম্পানি বা কি আসে বিষয়, সেটা লিখে দিবা। তো এখানে আমি পূবালী ব্যাংক লিমিটেড দিলাম, ওকে, এলটিডি সংক্ষেপে দিলাম লিমিটেড, আর ঢাকা 1216 দিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার, এটা আমি লিখে দিয়েছি। স্যার উইথ রেফারেন্স যেভাবে আছে আগের মতোই লিখছি, শুধু ডেটটা পরিবর্তন করে দিছি আমরা। ওকে, শুধুমাত্র ডেটটা পরিবর্তন করে দিছি। আচ্ছা, এখানে একটু সাইডে একটা বক্সের মতো আসতেছিল, আচ্ছা ওটা এখন আর দেখি না, তো একটু খেয়াল করো। এবার জাস্ট ওই ইংলিশ টিচারের পরিবর্তে আমরা কি লিখে দিয়েছি, জুনিয়র অফিসার। আই দেয়ারফর হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গিভ মি অ্যান অপরচুনিটি থ্রু অ্যান ইন্টারভিউ। আমি আশা করি, অতএব আমি বিনীত নিবেদন এই যে আপনি আমাকে ইন্টারভিউর মাধ্যমে একটা সুযোগ প্রদান করবেন। এবার যথারীতি যা আছে নেম, ফাদার্স নেম, এগুলো চেঞ্জ হবে না। এখানে এসে এডুকেশন এসএসসিও চেঞ্জ হয় নাই, শুধু একটা হচ্ছে এখানে বিবিএ আর এমবিএ। সাধারণত অফিসার পোস্টগুলো বিবিএ এমবিএ এরকম দেখে নেওয়া হয়, এই জন্য আমরা দিলাম। সেখানে তুমি ইংলিশেও রাখতে পারো, অসুবিধা নেই। আর রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস আর রেফারেন্স আমরা সব কিছু আগের মতো ইউজ করলাম। আমাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম ব্যবহার করলাম, তোমরা তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম ব্যবহার করবা। সিগনেচার এবং ডেট শেষে দিয়ে দিবা। এবার আমাদের পরের সিভিটা, আমাদের 3য় নাম্বার সিভিটা, এই সিভিটা হচ্ছে ফর দ্য পোস্ট হবে মেডিকেল অফিসার। মেডিকেল অফিসার সাধারণত ডাক্তারদেরকে বলে, যারা ডিউটি ডাক্তার সবসময় থাকে, এরা হচ্ছে মেডিকেল অফিসার। তো যথারীতি আমরা আগের মতো এইখানে এসে আমরা দ্য হেডমাস্টার দিব না, আমরা এখানে দ্য ম্যানেজার দিব, ম্যানেজার অথবা অ্যাডমিন। আমরা একটা ভালো হসপিটালের নাম দিয়ে দিই। তাহলে বাংলাদেশে অনেক ভালো হসপিটাল আছে, আমি ইবনে সিনাকে ভালো মনে করি, ইবনে সিনা হসপিটাল। ব্যাস, আমি এই নামটা লিখে দিয়েছি। এটা বড় হাতে দিতে হবে, এরকম নামে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে মিরপুর লিখলাম, অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান মেডিকেল অফিসার। এই যে দেখতে পাচ্ছ, ফর দ্য পোস্ট অফ অ্যান মেডিকেল অফিসার, শুধু ইংলিশ টিচারের পরিবর্তে মেডিকেল অফিসার বসাই দিয়েছ, আর সব ঠিক আছে। আগের মতো একবার সব অ্যাজ ইট ইজ যা আছে লিখছো, শুধু মেডিকেল অফিসার এই কথাটা পরিবর্তন করে দিয়েছ। আর এখানে মেডিকেল অফিসারের পড়ালেখার জন্য একটু ডিফারেন্ট প্রয়োজন। তো ডিফারেন্ট
প্রয়োজন এই জন্য কী প্রয়োজন, ওরা এমবিবিএস পড়বে। ওরা কোথেকে পড়বে? ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়বে। এই জন্য আমরা এমবিবিএস দিয়েছি ঢাকা মেডিকেল কলেজ, আর এখানে আমরা সিজিপি ইউজ করলাম। আর বাকিটা যা আছে তাই। তুমি রেফারেন্স হিসাবে যে কোনো একজন ডাক্তারের নাম দেওয়া ভালো হবে। তো আমি ডক্টর নূরে আলম দিলাম, মানে ওনাকে ডাক্তার বানিয়ে দিলাম। ওকে, আর এখানে হচ্ছে প্রফেসর, আচ্ছা তো প্রফেসর এটা আমরা লিখলাম। এখন প্রফেসর উনি ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ। ওকে, প্রফেসর ডিএমসি উনাকে রেফারেন্স দিলাম আমরা, যেহেতু উনি ডাক্তার এই জন্য আমরা প্রধান শিক্ষক রেফারেন্স দিয়ে ডাক্তারের রেফারেন্স দিলাম। আচ্ছা, তাহলে এখানে এটা একটু আগে স্ক্রিনশট নাও। এটা তোমরা স্ক্রিনশট নাও না, এটা 2 নম্বর সিভি ছিল। তাহলে এইটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। একটা স্ক্রিনশটে প্রথম 2টা পাচ্ছ, আর পরের স্ক্রিনশটে এই 2টা পাচ্ছ। ওকে, এই দুটোকে একটা স্ক্রিনশটে নিয়ে নাও, তাহলে তোমার 4টা সিভি একসাথে স্ক্রিনশট হয়ে যাবে। ওকে, এই একটা নিচ্ছ, আর উপরে 2টা দিচ্ছি, 1 2 3 স্ক্রিনশট। ওকে, পরে আমি চতুর্থ সিভিটা বুঝাই দিচ্ছি তোমাদেরকে। ফর দ্য পোস্ট অফ অ্যান লাইব্রেরিয়ান, অনেক স্কুলে দেখবে একজন লাইব্রেরিয়ান থাকে, এই পোস্টের জন্য আমরা একটা সিভি তৈরি করলাম। তো সব কিছু অ্যাজ ইট ইজ দিলাম, আগের মতো তারিখ দিলাম, দ্য হেডমাস্টার এগুলো দিলাম। শুধু ফর দ্য পোস্ট হবে ইংলিশ টিচার, সেখানে হয়ে গেছে কি লাইব্রেরিয়ান। যে পোস্ট আসবে শুধু পোস্টের নামটা বদল করে দিবা, আর এখানেও পরিবর্তন করে দিবা। তাহলে 2টো জায়গায় পরিবর্তন হচ্ছে, আমি একটু বোল্ড করে মোটা কালি দিয়ে দেখাই দিয়েছি। আর এখানে এডুকেশনটা পরিবর্তন হচ্ছে, এখানে দিবা হচ্ছে ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স আর ঢাকা পলিটেকনিক দিবা, এবং এখানেও সিজিপিএ 3.25। তো আর যা আছে তাই। তাহলে এটারও আমরা 4টা নিশ্চয় আশা করি। আবার দিলাম আমি এই দুটাকে একসাথে স্ক্রিনশট নিয়ে নাও। ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা অ্যাপ্লিকেশন পড়াবো। তো অ্যাপ্লিকেশনের উপরে প্রথমে তারিখ দিয়ে দিচ্ছি আমরা। এই যে তারিখ 10 এপ্রিল ধরলাম তোমাদের পরীক্ষা, তাহলে 2025। দ্য হেডমাস্টার আদর্শ হাই স্কুল, এটা কিসের উপরে? ডিবেটিং ক্লাব। ডিবেটিং ক্লাব জিনিসটা কি? সেটা হচ্ছে একটা বিতর্ক প্রতিযোগিতা। এবার যথারীতি আমরা তারিখ ব্যবহার করলাম। এরপর টু দ্য হেডমাস্টার আদর্শ হাই স্কুল, তুমি তোমার স্কুলের নাম দিবা, অথবা বোর্ডে যে স্কুলটার নাম বলবে, সাধারণত সোনাপুর, এরপরে হচ্ছে রূপপুর, এরকম বিভিন্ন স্কুলের নাম ব্যবহার করে। আচ্ছা, সাবজেক্ট রিকোয়েস্ট টু স্টার্ট এ ডিবেটিং ক্লাব। রিকোয়েস্ট টু স্টার্ট, অথবা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা লিখি অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অ্যান অ্যাপ্লিকেশন টু সেট আপ এ ডিবেটিং ক্লাব, এরকম দিতে পারো। ডিয়ার স্যার, এটা লিখবা। লেখার পর উই উড লাইক টু রিকোয়েস্ট ইউর পারমিশন টু স্টার্ট এ ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল। দ্য ক্লাব উড প্রোভাইড, আচ্ছা এবার অর্থ বলি। দ্য ক্লাব উড প্রোভাইড, এই ক্লাবটি প্রদান করবে স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে উইথ এ চান্স, একটা সুযোগ, টু ডেভেলপ ইম্পর্টেন্ট স্কিলস, গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনে, সাচেস যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে হচ্ছে সমালোচনামূলক চিন্তাভাবনা, পাবলিক স্পিকিং, জনসম্মুখে কথা বলার দক্ষতা, অ্যান্ড টিম ওয়ার্ক মানে দলীয় কাজে তাদের নেতৃত্ব তৈরি করবে। আই বিলিভ দিস, আমি বিশ্বাস করি, I believe this would be great addition to our schools extracurricular activities. আমি বিশ্বাস করি, this would be a great addition, এটা একটা ভালো সংস্করণ হবে, টু আওয়ার স্কুলস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমাদের বিদ্যালয়ের বাহ্যিক কর্মকাণ্ডের, পড়ালেখার বাইরের কর্মকাণ্ডের। ইয়োর্স ফেথফুলি রাকিন, ক্লাস 10। ওকে, এবার আমরা ক্যান্টিনের অনুমতি ফর সেটিং আপ এ ক্যান্টিন, এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। তো এখানে তুমি দেখতে পাচ্ছ 10 এপ্রিল 2025, এটা আমরা লিখে দিলাম। দ্য হেডমাস্টার আদর্শ হাই স্কুল, সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন। তাহলে এখানে এ হবে, এন হবে না, ভাওয়েল নেই। এবার আমরা এখানে লিখলাম ডিয়ার স্যার, এখানে আর ম্যাডাম লিখলাম না। তোমার যদি ম্যাডাম হয় তাহলে তুমি এটা ম্যাডাম লিখবা। এরপরে আমরা লিখলাম হচ্ছে
we would like to request your permission to set up a canteen in our school. আমরা অনুমতি প্রার্থনা করছি বিদ্যালয়ে একটা ক্যান্টিন প্রদান করার জন্য, ক্যান্টিন সেট আপ করার জন্য বা স্থাপন করার জন্য। হ্যাভিং এ ক্যান্টিন উড প্রোভাইড স্টুডেন্টস, একটা ক্যান্টিন থাকলে ছাত্রদেরকে প্রদান করে উইথ ইজি অ্যাক্সেস টু ফুড, সহজলভ্য খাবারে, অ্যান্ড ড্রিঙ্কস এবং কোমল পানি বা পানে ডিউরিং স্কুল আওয়ার্স, বিদ্যালয়ের সময়। ইট উড অলসো ক্রিয়েট এ স্পেস ফর স্টুডেন্টস টু রিল্যাক্স অ্যান্ড ইন্টারাক্ট ডিউরিং ব্রেকস, বিরতির সময় একটু রিল্যাক্স করার জন্য, একটু বিশ্রাম এবং একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরির জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করে বা একটা স্থান তৈরি করে। আই থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন, আমি আপনাকে ধন্যবাদ জানাতে পছন্দ করি আপনার বিবেচনার জন্য। আই লুক ফরওয়ার্ড টু ইউর অ্যাপ্রুভাল, আমি আপনার অনুমতির অপেক্ষায় রয়েছি। ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিলস, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10, আপনার চোখের মনি 10ম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি করব, এটা হচ্ছে রিলিফ গুড। রিলিফ গুড মানে হচ্ছে বন্যায় আক্রান্ত হওয়া মানুষজনের প্রতি একটু সহায়তা বা খাবার সহায়তা। তো এটাও আমরা ভিন্ন তারিখ দিলাম, 2024 সালে তারিখ দিলাম, তোমাদের পরীক্ষার কথা মাথায় রাখলে তোমার 25 সালে তারিখ দিও। এটা লিখলে হচ্ছে ডিসি বা দ্য ডেপুটি কমিশনার, আমরা মানিকগঞ্জের ডেপুটি কমিশনারের কাছে লিখব, তবে তোমাদের উল্লেখ থাকবে কোথায় কার কাছে লিখতে হবে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এ রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, বন্যায় আক্রান্ত মানুষজনের জন্য আমাদের দরখাস্ত খাবারের জন্য বা সহায়তার জন্য। ডিয়ার স্যার, উই দ্য ইনহ্যাবিটেন্টস অফ সাভালিয়া উপজেলা, শিবালয়া উপজেলা, আমরা শিবালয় উপজেলার বাসিন্দা। উড লাইক টু অ্যাট্রাক্ট ইউর অ্যাটেনশন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। টু দ্য ফ্লাড দ্যাট হ্যাজ রিসেন্টলি ভিজিটেড আওয়ার লোকালিটি, ওই বন্যাটির প্রতি, যে বন্যাটি সাম্প্রতিক সময়ে আমাদের এলাকা বা আমাদের অঞ্চলে প্রবাহিত হয়েছে। আমি একটু বড় করে নিলাম যাতে ধরতে পারো। দ্য ফ্লাড হ্যাজ ব্রোকেন অল দ্য রেকর্ডস অফ দ্য ফাস্ট, অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এই বন্যাটা। দ্য সাফারিংস, ভোগান্তি, অ্যান্ড দ্য মিজারিজ অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল, বন্যায় আক্রান্ত লোকজনের দুঃখ কষ্ট, নো বাউন্ডস, কোনো সীমা ছিল না। দিস পিপল আর এগারলি ওয়েটিং ফর ইউর অ্যাসিস্ট্যান্স, আপনার সাহায্যের জন্য এই মানুষগুলো আগ্রহের সাথে অপেক্ষা করছে। সিনসিয়ারলি ইয়োর্স, আপনার বিশ্বস্ত মোহাম্মদ শফিউল ইসলাম, শফিউল ইসলামের নাম দিলাম। অন বিহাফ অফ দ্য পিপল অফ দ্য, এটা নিচে রাখবা, অন বিহাফ অফ দ্য পিপল অফ উলাইল ইউনিয়ন, শিবালয়া, মানিকগঞ্জ। তুমি যে ঠিকানাটা থাকবে ওইটাই দিবা। এবার পরে আরেকটা অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রিপেয়ারিং, আচ্ছা রিপেয়ারিং হবে এটা, রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড, মানে ড্যামেজ রোডটাকে আমরা রিপেয়ার করার জন্য আবেদন করব। আমাদের যে রিপেয়ারিং, অর্থাৎ আমাদের যে রাস্তাটা ভেঙে গেছে সেই রাস্তাটাকে আমরা পুনরায় মেরামত করার জন্য আবেদন করব। তো এটা দেখতে পাচ্ছ, আমি এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা হেডলাইন। ওকে, এবার জুন 7, 2024, তো তুমি ইচ্ছা করলে 25 দিয়ে দিতে পারো, আমি 25 দিয়ে দিলাম। দ্য চেয়ারম্যান, রায়পুর ইউনিয়ন পরিষদ। আচ্ছা স্যার, সাবজেক্ট প্রেয়ার ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোড, অর্থাৎ ভেঙে যাওয়া রাস্তা ঠিক করার জন্য আবেদন। অন বিহাফ
of the inhabitants of the village শ্রীপুর শ্রীপুর গ্রামের লোকজনের পক্ষ থেকে beg to draw your kind attention আপনার দৃষ্টি আকর্ষণ করছি to the fact that এই নিচের বিষয়টার প্রতি all the roads of our village আমাদের গ্রামের সকল রাস্তাগুলো have been damaged ধ্বংস হয়ে গিয়েছে ডিউ টু দ্য রিসেন্ট ফ্লাড অফ এপ্রিল এখানে 2019 না দিয়ে তুমি 2024 দিতে পারো বা 2023 দিয়ে দিই আমরা এক বছর আগে যদি আমরা 24 বা 25 লিখছি একটু কাছাকাছি সময় দিই আচ্ছা ড্যামেজ রোড রিসেন্ট ফ্লাড অন এপ্রিল 2023 জায়গায় আমরা বলছি 2024 দিই তাহলে ওটা 25 সাথে অ্যাডজাস্ট করে আচ্ছা রিক্সা ভ্যান এক্সেট্রা মানে রিক্সা হচ্ছে ভ্যান এক্সেট্রা ভেহিকলস মানে যানবাহন ক্যান নট মুভ চলতে পারে না ফ্রম ওয়ান প্লেস টু আনাদার এক স্থান থেকে অন্য স্থানে উইথ লোডস কোনো মালামাল নিয়ে চিলড্রেন অ্যান্ড ওমেন পিপল ওল্ড পিপল অর্থাৎ শিশুদের নিয়ে অথবা নারী এবং বৃদ্ধদের নিয়ে I therefore pray and hope that you would be kind enough to repair the damaged roads এটুকু দিলে হয়ে যাবে ইমিডিয়েটলি দিলে দিবা না দিলে প্রয়োজন নেই আচ্ছা এরপর হচ্ছে yours faithfully পল্লব অন বিহাফ অফ দ্য পিপল অফ শ্রীপুর ভিলেজ আচ্ছা আমরা আরেক তাহলে আমাদের 4টা অ্যাপ্লিকেশনের পর আমরা স্ক্রিনশট নিয়ে নিব তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হও এক ডিবেনি ক্লাব পুরো অ্যাপ্লিকেশনটা একসাথে দেখানো হচ্ছে এটা স্ক্রিনশট 1 2 3 তারপর ক্যান্টিনের যে অ্যাপ্লিকেশনটা এটা স্ক্রিনশট নিবা 1 2 3 তারপর রিলিফ গুড যে অ্যাপ্লিকেশনটা আছে এটা স্ক্রিনশট নাও 1 2 3 এরপর হচ্ছে রিপেয়ারিং ড্যামেজ রোড এটার এই আমরা একটু ছোটো করি তাহলে পুরোটা একবারে পাবা ওকে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে তোমাদেরকে গুরুত্বপূর্ণ 4টা প্যারাগ্রাফ দেব তো আশা করি তোমরা একটু খেয়াল করবে প্যারাগ্রাফটার নিচে বাংলা অর্থ থাকবে তো তোমরা এটা পড়ে নিবা আমি আমার মতো অর্থ করব আর ওখানেও অর্থ আছে তবে আমি আমার মতো অর্থ করব যাতে তোমরা বুঝতে পারো তো দ্য লাইফ অফ এ ফার্মার একজন কৃষকের জীবন এটা নিয়ে আমরা লিখব তো প্রথমে লেখা আছে দ্য লাইফ অফ এ ফার্মার ইজ ফুল অফ হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন একজন কৃষকের জীবন কঠোর পরিশ্রম ও নিষ্ঠায় ভরপুর অথবা কঠোর পরিশ্রম এবং উৎসর্গে ভরপুর মানে সে নিষ্ঠায় ফার্মার্স ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক কেয়ার অফ দেয়ার ক্রপস অ্যান্ড অ্যানিম্যালস তো বলছে প্রতিদিন সকালে খুব তাড়াতাড়ি উঠে তাদের ফসল ও পশু পাখির যত্ন নেয় কৃষকেরা ওকে পরে আমরা যাচ্ছি দে স্পেন্ড দেয়ার ডে প্লান্টিং সিডস ওয়াটারিং প্লান্টস ফিডিং অ্যানিমেলস অ্যান্ড মেকিং শিওর এভরিথিং অন দ্য ফার্ম হেলদি আচ্ছা এবার আমরা এখান থেকে নেব তারা তাদের দিন কাটান বীজ বপন গাছে পানি দেওয়া পশুদের খাবার দেওয়া এবং খামারের সব কিছু সুস্থ রাখার কাজে পরে যাচ্ছি আমরা এখান থেকে দ্য ওয়ার্ক চেঞ্জেস উইথ সিজনস সামটাইমস দে প্লান্ট সামটাইমস দে হারভেস্ট অ্যান্ড আদার টাইমস দে প্রিপেয়ার দ্য ল্যান্ড তাহলে বলছে মৌসুম অনুযায়ী তাদের কাজ বদলে যায় কখনো তারা বীজ বপন করেন কখনো ফসল তোলেন আবার কখনো জমি প্রস্তুত করেন এবার আমরা ফার্মার্স এখান থেকে বলবো ফার্মার্স ডিপেন্ড এ লট অন দ্য ওয়েদার অ্যান্ড টু মাচ রেইন নট ইনাফ ক্যান মেক দেয়ার জব হার্ডার তো বলছে কৃষকরা আবহাওয়ার উপর অনেকটাই নির্ভরশীল এবং তারা অতিরিক্ত বৃষ্টি বা কম বৃষ্টি তাদের কাজকে কঠিন করে তুলতে পারে এবার আমরা যাচ্ছি ইভেন টাফ দ্য ওয়ার্ক ইজ টাফ এমনকি কাজটা কঠিন থেকে কঠিন হতে পারে যদিও কাজটা কঠিন
কঠিন থেকে কঠিন হতে পারে। এবার বলছে words. Farmers feel proud because their efforts provide food for people and help their communities. আচ্ছা, যদিও কাজ কঠিন, কৃষকরা গর্ববোধ করেন কারণ তাদের পরিশ্রম মানুষের জন্য খাদ্য সরবরাহ করে এবং তাদের সম্প্রদায়কে সাহায্য করে। কমিউনিটি অর্থ সমাজ বা সম্প্রদায়। প্রিয় শিক্ষার্থীরা, ট্রি প্লান্টেশন তোমার কাছে একটু ছোটো মনে হতে পারে, একটু স্ক্রিনশট নিয়ে নাও, কিন্তু আমাদের অনেক বড় প্রয়োজন নেই, আমরা মূল কথাটা ঠিকমতো লিখব। এবার আমরা ট্রি প্লান্টেশন একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, এটা আমরা পড়ব। ট্রি প্লান্টেশন মিন্স প্লান্টিং ট্রিজ টু মেক দ্য এনভায়রনমেন্ট হেলদি অ্যান্ড গ্রিন। গাছ লাগানো মানে পরিবেশকে সুস্থ ও সবুজ করার জন্য গাছ লাগানো। Trees are very important for our lives because they give us oxygen to breathe, food to eat, and shade to rest under. গাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, খাওয়ার জন্য ফল এবং বিশ্রামের জন্য ছায়া দেয়। They also help reduce air pollution and keep the earth cool. আচ্ছা, বলছে গাছ বায়ু দূষণ কমায় এবং পৃথিবীকে ঠান্ডা রাখে। এরপরে হচ্ছে planting more trees can stop soil erosion and provide homes for birds and animals. এবার দেখো, বেশি গাছ লাগানো মাটি ক্ষয়রোধ এবং পাখি ও প্রাণীদের জন্য আশ্রয় তৈরি হয়। এবার আমরা পরে যাচ্ছি। ইট ইজ এ সিম্পল ওয়ে টু প্রোটেক্ট নেচার অ্যান্ড ফাইট ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, এটা প্রকৃতি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার সহজ উপায়। সিম্পল ওয়ে মানে হচ্ছে সহজ উপায়। এবার বলছে everyone should take part in tree plantation to make the world a better place for the future generation. ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে আরো সুন্দর করতে সবাইকে গাছ লাগানোর কাজে অংশগ্রহণ করতে হবে। তাহলে আমি পুরোটা দিলাম তোমার সামনে, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা লোডশেডিং। তো লোডশেডিংটা অনেক সহজ প্যারাগ্রাফ, এটা আমরা পড়ে শোনাবো না, এটা তোমরা আগে থেকেই মুখস্থ পারতে পারো। দশম শ্রেণীর স্টুডেন্ট হিসেবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা নিজেরা পড়ে নিবে, তাহলে আর ভিডিওটা লেন্দি হবে না। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং নিজেরা একটু পড়ে নিও, অনেক ইজি। এবার মোবাইল ফোন, এই প্যারাগ্রাফটা আমরা পড়বো। তাহলে বলছে এ মোবাইল ফোন ইজ এ ভেরি ইউজফুল ডিভাইস দ্যাট হেল্প আস স্টে কানেক্টেড উইথ আদার্স। মোবাইল ফোন একটি খুবই উপকারী ডিভাইস যা আমাদেরকে অন্যদের সাথে সংযুক্ত থাকতে সাহায্য করে। উই ক্যান কল, সেন্ড মেসেজ অ্যান্ড ইভেন ভিডিও চ্যাট উইথ পিপল ফ্রম এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো বলছে আমরা যে কোনো জায়গা থেকে ফোন কল করতে, মেসেজ পাঠাতে এবং ভিডিও চ্যাট করতে পারি। এবার বলছে মোবাইল ফোনস আর অলসো ইউজড ফর many other things like taking pictures, listening to music, watching videos and browsing the internet. তো বলছে মোবাইল ফোন অনেক কাজেও ব্যবহার করা যায়, যেমন ছবি তোলা, গান শোনা, ভিডিও দেখা এবং ইন্টারনেট ব্যবহার করা। দে আর হেল্পফুল ফর studying and working
as we can find information quickly and do tasks easily. এটি পড়াশোনা ও কাজের জন্য খুবই সহায়ক, কারণ আমরা দ্রুত তথ্য খুঁজে পেতে এবং সহজেই কাজ করতে পারি। However, spending too much time on a mobile phone can be harmful. তবে মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করা ক্ষতিকর হতে পারে। হার্মফুল শব্দের অর্থ ক্ষতিকর। We should use it wisely so it helps us without disturbing our daily life. আমাদের একটি বুঝদারিভাবে বা পরিমিতভাবে ব্যবহার করা উচিত, যাতে এটি আমাদেরকে সাহায্য করে কিন্তু দৈনন্দিন জীবনে বাধা সৃষ্টি না করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মোবাইল ফোন যে প্যারাগ্রাফটি আছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা এর পরের পর্বে তোমাদেরকে 4টা কম্পোজিশন দেব। আমি আবার বলছি, আমরা খুব সহজ ভাষায় অনেক ছোট করে লিখি। তুমি লিখলে দেখবে এটা ছোট না। তো সবাই আমার জন্য দোয়া করবা, আর তোমাদের জন্য শুভকামনা থাকলো এসএসসি পরীক্ষার্থী 2025-এর জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।